হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের মনে রাখতে হবে 15 নম্বরের প্রশ্ন কিন্তু 300 শব্দের মধ্যে তোমাদের লিখতে হয়। খুব বেশি বড় করে লিখলে নম্বর তো খুব বেশি পাবেই না, তার থেকে নম্বর কিন্তু অনেক কমে যায়। তাই 300 শব্দের মধ্যে কি করে গুছিয়ে একটা প্রশ্নের উত্তর লিখবে ভালো করে দেখে নাও। প্রশ্নটা আছে, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমিকা প্রথমেই আছে, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতাব্দী থেকে 1757 সালের পলাশী যুদ্ধের পূর্ববর্তী মানে আগের সময়কালকে মধ্যযুগ বলা হয়, যা মুসলিম যুগ নামেও পরিচিত। এই সময় ভারতে একটি সুসংহত রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, যা রাষ্ট্র যার রাষ্ট্রচিন্তা ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতা ও ইসলামীয় ঐতিহ্যের এক জটিল সংমিশ্রণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে রাজতন্ত্র ও ঐশ্বরিক অধিকারের দাবি। মধ্যযুগে দিল্লি সালতানাতের শাসকরা নিজেদের ক্ষমতার বৈধতা প্রমাণের জন্য প্রায়শই ঐশ্বরিক ক্ষমতার দাবি করতেন। অনেক সুলতান নিজেদের আল্লাহর ছায়া হিসাবে ঘোষণা করতেন, যা ছিল তার রাজতান্ত্রিক ক্ষমতার এক নতুন তত্ত্বায়ন। তারা বিশ্বাস করতেন যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকেই তারা শাসন করার ক্ষমতা লাভ করেছেন, আর এটি প্রচলিত ইসলামীয় ধারণা থেকে একটি গুরুত্বপূর্ণ বিচ্যুতি ছিল। দ্বিতীয় হচ্ছে শরীয়তের সীমিত প্রয়োগ ও রাষ্ট্রীয় প্রয়োজনের প্রাধান্য। দিল্লি সালতানাতের শাসন ছিল মূলত স্বৈরাচারী এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতা সুলতানের হাতে কেন্দ্রীভূত ছিল। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শরীয়তের প্রয়োগ অনেক ক্ষেত্রেই সীমিত ছিল। সুলতানরা বাস্তববাদী ছিলেন এবং প্রশাসনিক ও সামাজিক প্রয়োজনের ভিত্তিতে আইন প্রণয়ন করতেন, যা সবসময় শরীয়তের নীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। তারা ধর্মীয় মতাদর্শের চেয়ে সাম্রাজ্যের স্থিতিশীলতার ওপরই অধিক গুরুত্ব দিতেন। তারপরের পয়েন্ট কি আছে দেখো, তারপরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, পরের পয়েন্ট হচ্ছে উলেমাদের সীমিত রাজনৈতিক প্রভাব। তুর্কো আফগান শাসন আমলে ধর্মীয় বিধান বা উলেমারা রাষ্ট্রীয় প্রশাসনের সরাসরি নীতি নির্ধারণের ক্ষমতা রাখতেন না। তারপরে কি বলা হচ্ছে দেখো, কোরআন ও শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান থাকলেও তাদের ভূমিকা ছিল মূলত পরামর্শদাতার, শাসকের নয়। রাষ্ট্র পরিচালনার মূল সিদ্ধান্তগুলি সুলতান নিজেই গ্রহণ করতেন। তারপরে আছে দেখো, খলিফার প্রতি আনুগত্যের রাজনৈতিক গুরুত্ব। খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন মধ্যযুগের সুলতানদের জন্য একটি প্রথাগত বিষয় ছিল, যার পেছনে রাজনৈতিক প্রাধান্যই ছিল। উচ্চাকাঙ্ক্ষী সুলতানরা মূলত নিজস্ব সামরিক শক্তির জোরেই ক্ষমতা দখল করতেন ও তা টিকিয়ে রাখতেন। এই আনুগত্য ছিল সাম্রাজ্যের বৈধতা প্রমাণের একটি কৌশলগত পদক্ষেপ মাত্র। তারপরে কি আছে দেখো, সামরিক রাষ্ট্রের প্রকৃতি। দিল্লি সালতানাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এর সামরিক প্রকৃতি। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সামরিক শক্তির ওপর ভিত্তি করে এবং শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি অপরিহার্য ছিল। এই কারণে মধ্যযুগে এই রাষ্ট্র ব্যবস্থাকে অনেক সময় সামরিক রাষ্ট্র বা পুলিশি রাষ্ট্র হিসাবে অভিহিত করা হয়। তারপরে আছে দেখো, অভিজাত তন্ত্রের ভূমিকা। যদিও সুলতান ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা, তবে বিশাল সাম্রাজ্যের প্রশাসন পরিচালনার জন্য তাকে অভিজাত শ্রেণীর ওপর নির্ভর করতে হতো। তুর্কি ও পরবর্তীতে আফগান অভিজাতরা রাষ্ট্রের উচ্চ পদগুলিতে প্রভাব বিস্তার করেছিল এবং তারা ছিলেন সুলতানের ক্ষমতা ও শাসনের ভিত্তি। স্থানীয় হিন্দু ও অভিজাতদেরও গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট উপসংহার। ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ছিল ক্ষমতার কেন্দ্রীভবন, সামরিক শক্তি এবং রাজনৈতিক বিচক্ষণতার এক বিশাল মেলবন্ধন। এটি একদিকে যেমন সুলতানের ক্ষমতা ও মর্যাদার প্রতিষ্ঠা করেছিল,
তেমনি রাষ্ট্রীয় প্রয়োজন ও প্রশাসনিক দক্ষতার ওপরে জোর দিয়েছিল, যা প্রায় 6 শতাব্দী ধরে মুসলিম শাসনকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।